নিঝুম রাতের নিস্তব্ধ যাত্রী। স্থান ঢাকা সিলেট মহাসড়ক, নরসিংদীর কাছাকাছি একটি এলাকা। রাসেল ভাই এবং ভূত.কমের সমস্ত শ্রোতাদের আমার সালাম। আমার নাম আরিফ, ছদ্মনাম। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরির সূত্রে আমাকে ঢাকাতেই থাকতে হয়, তবে আমার গ্রামের বাড়ি সিলেটে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 2 বছর আগে, নভেম্বর মাসের এক কনকনে শীতের রাতে। সেদিন অফিস শেষ করতে করতে রাত প্রায় 11:30 বেজে যায়। পরের দিন শুক্রবার থাকায় ভাবলাম রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। নিজের প্রাইভেট কারটা নিয়ে নিজেই ড্রাইভ করছিলাম। শীতের রাত হওয়ায় রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। কাঁচপুর ব্রিজ পার হওয়ার পর গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিলাম। গাড়ির স্পিকারে মৃদু আওয়াজে গান বাজছিল, আর আমি হাইওয়ের দিকে মনোযোগ দিয়ে ড্রাইভ করছিলাম। তখনও জানতাম না প্রকৃতির এই নিস্তব্ধতার আড়ালে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। রাত যখন 1:45, আমি নরসিংদী পার হয়ে একটু ভেতরের দিকে অন্ধকারে হাইওয়েতে ঢুকলাম। হঠাৎ করেই চারপাশটা প্রচণ্ড কুয়াশায় ঢেকে গেল। কুয়াশা এতটাই ঘন ছিল যে হেডলাইটের আলোতেও সামনের 10 ফুট রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে গাড়ির গতি কমিয়ে ঘন্টায় 30-40 কিলোমিটার করলাম। এসি বন্ধ থাকা সত্ত্বেও গাড়ির ভেতরের তাপমাত্রা কেমন যেন অস্বাভাবিকভাবে কমতে শুরু করলো। আমার হাতের আঙুলগুলো ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিল। ঠিক তখনই গাড়ির ড্যাশবোর্ডের ডিজিটাল ঘড়িটার দিকে চোখ গেল। ঘড়িটা অদ্ভুতভাবে কাঁপছিল। 1:59 থেকে হুট করে সময়টা দেখালো 2:30। আমি কিছুটা অবাক হলাম, ভাবলাম হয়তো সিস্টেমের কোনো ত্রুটি। ঠিক সেই মুহূর্তেই গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ারে চলতে থাকা গানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। স্পিকার থেকে একটা অদ্ভুত খড় খড় শব্দ আসতে লাগলো, ঠিক যেমনটা পুরনো রেডিওতে টিউনিং করার সময় হয়। আমি হাত বাড়িয়ে প্লেয়ারটা বন্ধ করতে গেলাম, পারলাম না। টাচ স্ক্রিনটা পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছিল। ঠিক এই সময়, এই রহস্যময় পরিস্থিতির মাঝেই কুয়াশার মধ্য থেকে রাস্তার বাঁ পাশে একটা অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলাম। দূর থেকে দেখে মনে হলো কেউ একজন হাত উঁচিয়ে লিফট যাচ্ছে। এত রাতে এই ঘন কুয়াশায় আর নির্জন হাইওয়েতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভেতর একটা খটকা লাগলো। কিন্তু একজন মানুষ হিসেবে মানবিকতার খাতিরে ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছেন। আমি গাড়িটা ঠিক তার সামনে এনে থামালাম। গাড়ির গ্লাসটা কিছুটা নামিয়ে দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে একটা হালকা ধূসর রঙের চাদর জড়ানো, মাথায় মাফলার। ওনার চেহারাটা কুয়াশা আর অন্ধকারের কারণে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তিনি অত্যন্ত শান্ত কিন্তু ভারী গলায় বললেন, বাবা, একটু সামনে যাবে? আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, একটু এগিয়ে দিলে উপকার হতো। ওনার গলার আওয়াজটা কেমন যেন যান্ত্রিক আর প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কোনো কিছু না ভেবেই পেছনের সিটের দরজাটা আনলক করে দিলাম। উনি পেছনের সিটে এসে বসলেন। দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই গাড়ির ভেতরে একটা তীব্র পচা মাটির গন্ধ ছড়িয়ে পড়ল, ঠিক যেমনটা অনেক দিন বন্ধ থাকা পুরনো ভেজা ঘরে বা কবরস্থানের আশেপাশে পাওয়া যায়। উনি বসার পর আমি গাড়ি চালানো শুরু করলাম। আয়না দিয়ে ওনাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুত বিষয় হলো পেছনের সিটটা অন্ধকার দেখাচ্ছিল। হেডলাইটের আলো পেছনের গ্লাস দিয়ে ঢুকলেও ওনার অবয়বটা ঠিকঠাক রিফ্লেক্ট হচ্ছিল না। শুধু বোঝা যাচ্ছিল কেউ একজন মাথা নিচু করে বসে আছেন। আমি পরিবেশটা হালকা করার জন্য জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনার গাড়িটা কোথায় নষ্ট হয়েছে? মেকানিক ডাকবেন? কোনো উত্তর এলো না। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি যাবেন কোথায়? এবারও সম্পূর্ণ নীরবতা। আমি ভাবলাম উনি হয়তো ক্লান্ত বা কথা বলতে চাচ্ছেন না, কিন্তু ঠিক তখনই আমি লক্ষ্য করলাম আমার গাড়ির পেছনের সিটের সিট বেল্ট ওয়ার্নিং সেন্সরটা জোরে জোরে বিপ করতে শুরু করেছে। ডিসপ্লেতে দেখাচ্ছে পেছনের সিটে কেউ বসেনি, অথচ পেছনের ভারী চাদর জড়ানো মানুষটাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। আমার কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করলো। আমি কাঁপা হাতে ঘড়ির দিকে তাকালাম।
ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। 2:30 আটকে আছে সময়। এই 20 মিনিট আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর 20 মিনিট ছিল। আমি এক্সেলেটরে চাপ দিলাম, কিন্তু গাড়ি যেন আগের চেয়েও ভারী হয়ে গেছে। কোনো এক অদৃশ্য শক্তি আমার গাড়িটাকে পেছন থেকে টেনে ধরে রেখেছিল। রাত তখন আনুমানিক 2:50 হওয়ার কথা, যদিও ঘড়িতে 2:30 দেখাচ্ছিল। সামনে একটা কালভার্ট বা ছোট ব্রিজ। ঠিক তখনই পেছনের সিট থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ার শব্দ পেলাম। সেই শব্দটা কোনো মানুষের স্বাভাবিক শ্বাসের মতো ছিল না। মনে হচ্ছিল কেউ ফুঁসফুঁসের শেষ বাতাসটুকু ছেড়ে দিচ্ছে। আমি আর লোভ সামলাতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকালাম। আমি আয়নার দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মেন্টালি একদমই প্রস্তুত ছিলাম না। পেছনের সিটে বসা সেই লোকটির মাফলারটা কিছুটা সরে গেছে। ওনার মুখের চামড়া বলতে কিছু নেই, পুরোটা ঝলসানো আর মাংস গলে হাড় বেরিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওনার চোখ দুটো। সেখানে কোনো চোখের মণি ছিল না, সম্পূর্ণ শূন্য, এবং কোটর থেকে টপ টপ করে কালো তরল পদার্থ ছড়াচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিলেন। সেই হাসির শব্দে আমার গাড়ির উইন্ডশিল্ডের কাঁচটা মাঝখান থেকে চড়চড় করে ফেটে গেল। ভয়ে আমার হাত থেকে গাড়ির স্টিয়ারিং ছুটে গেল। গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা বড় গাছের দিকে ছুটে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে শুধু আল্লাহর নাম জপতে লাগলাম আর জোরে ব্রেক চাপলাম। একটা বিকট শব্দ হলো এবং তারপর সব শান্ত। আমার যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কুয়াশা কেটে গেছে। আমি আবিষ্কার করলাম আমার গাড়িটা রাস্তার পাশে একটা গাছের ঠিক 2 ইঞ্চির সামনে এসে থেমে গেছে। অলৌকিকভাবে গাড়ির কোনো ক্ষতি হয়নি। আমিও সুস্থ আছি, কিন্তু গাড়ির পেছনের সিটের দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। পেছনের সিটটা সম্পূর্ণ খালি, কিন্তু সেখানে একদলা ভেজা পচা মাটি পড়ে আছে, আর গাড়ির উইন্ডশিল্ডের কাঁচটা সত্যিই মাঝখান থেকে ভাঙা। আমি দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে কাছের একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে থামলাম। সেখানে ডিউটিতে থাকা এক প্রবীণ পুলিশ অফিসারকে পুরো ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে ওনার মুখে কোনো আশ্চর্যের ছাপ দেখা গেল না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি অনেক ভাগ্য ভালো যে বেঁচে ফিরেছ। ঠিক 2 বছর আগে নভেম্বর মাসের এই 25 তারিখে ওই কালভার্টের কাছে একটা গাড়ির দুর্ঘটনায় একজন মাঝ বয়সী লোক চাদর গায়ে আগুনে পুড়ে মারা যান। তারপর থেকে প্রতি বছর এই শীতের রাতে অনেক চালকই ওনাকে লিফট নিতে দেখেছেন। যারা ওনার দিকে সরাসরি তাকিয়েছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। পুলিশ অফিসারের কথা শুনে আমার শরীর শিউরে ওঠে। আজ 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনো রাতে একা ড্রাইভ করার সময় পেছনের সিটের দিকে তাকালে আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় কেউ একজন চাদর মুড়ি দিয়ে আমার ঠিক পেছনেই বসে আছে। আমার জীবনের এই ভয়ঙ্কর সত্য ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভূত.com-এর আগামী কোনো পর্বে আপনি যদি প্রচার করেন অত্যন্ত খুশি হব। যদি ঘটনাটি নির্বাচিত হয় ইমেইল বা মেসেজের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দেবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তারপরে তিনি তার আসল নাম সেটিও শেয়ার করেছেন আমার সাথে। আমি সেটা পড়ছি না, কারণ তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। ছদ্মনামেই আমরা তাকে চিনব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নুসরাত জাহান অনন্যা বলছি, টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে। আমি অনেক দিন ধরেই ভূত.com শুনে আসছি, কিন্তু কখনো
কোনো ঘটনা পাঠানো হয়ে ওঠেনি, কোনো ঘটনা পাঠানোর সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তাই আজ সময় করে লিখতে বসলাম। আমি যে ঘটনাটি লিখছি, এই ঘটনাটি ঘটে আমার দাদুর সাথে। প্রথম দিকে দাদু ঘটনাটি বলতে রাজি না হলেও শেষমেশ আমার জেদের কারণে দাদু ঘটনাটি বলতে রাজি হয়। তবে আমি যেহেতু এই প্রথম ঘটনাটি লিখছি, তাই জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। বলছেন দাদু, আমার বড় ভাবির সাথে অনেক আগে থেকেই একটা পিশাচ থাকতো। জিনটি ছিল খুবই খাটো, কপালে বড় সিঁদুরের ফোঁটা আর হাতে গলায় সুতো দিয়ে কিছু একটা বাঁধা। তো আমার বড় ভাবিকে যখন একজন হুজুর দেখিয়েছিল, তখন আমার সাথেও একটি জিন হাজির হয়। কিন্তু সবাই জানে যে আমার সাথে কোনো জিন বা অতি প্রাকৃত কিছুই নেই। এরপর আমার শাশুড়ি সেই হুজুরকে বলেন, দেখি না বাবা, আমার বিমা এমন করছে কেন? তখন হুজুর দেখেন আমার সাথে একটা জিন আছে। অনেক চেষ্টা করেছেন সেই জিনকে ছাড়ানোর, কিন্তু ব্যর্থ হন। এরপরে তাঁর ওস্তাদের ঠিকানা দিয়ে বলেন, এইটাকে তাড়ানো আমার পক্ষে সম্ভব না। আপনার আমার দেওয়া ঠিকানায়, অর্থাৎ আমার ওস্তাদের কাছে যেতে হবে। তো সেই হুজুরের কথা মতো আমার ভাসুর, আমার ভাসুরের বউ এবং তার ৬-৭ বছরের একটা মেয়ে সেই ওস্তাদের কাছে যায়। সেই ওস্তাদ দেখতে খুবই লম্বা আর চিকন। যাওয়ার সাথে সাথেই সেই ওস্তাদ আমার হাতে কবরস্থান থেকে তুলে নিয়ে আসা লাশের হাড় ধরিয়ে দেয়। আমি, অর্থাৎ আমার সাথে থাকা সেই জিন, সেই হাড়টাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং আমার সাথে থাকা জিনটি বলে ওঠে, তুই আমার হাতে হাড় দিলি। আমার বয়স ১৬৫ বছর। ওস্তাদ বয়স শুনে অবাক হয়ে যান। জিনটি আরও বলে, আমাকে এভাবে কষ্ট দিস না, আমাকে তাড়ালে ইহকাল এবং পরকাল ভালো হবে না। তখন ওস্তাদ বলেন, এই জিনকে তাড়ানো সম্ভব না। জিনটি আমাদের বাড়িতে একটি আসন চায়, আর এই কথাটি সে ওস্তাদকে জানায়। তখন ওস্তাদ আমাদের বলেন, যেখানে আসন দিতে বলে সেখানে একটা আসন দিয়ে দাও। তো এরপর রাত হয়ে যায়। আমার সেই ওস্তাদের এলাকাতেই আমাদের একটা আত্মীয়ের বাড়িতে আমরা থেকে যাই। পরদিন সকালে আত্মীয়ের বাড়ি থেকে আসার সময় একটি হাসনাহেনা ফুল দেখতে পাই। বলে রাখা ভালো, 1 বছরে সেই গাছে একটা হাসনাহেনা ফুলই ফুটেছে। ফুলটি আমার খুবই পছন্দ হয়। মনে করিয়ে দেয়া ভালো যে আমার সাথে কিন্তু তখনও সেই জিনটি আছে। তো আমি আমার ভাসুরের সেই ছোট্ট মেয়েটিকে শিখিয়ে দিলাম, তুই ওই হাসনাহেনা ফুলটা নিয়ে আয়, ওইটা ছাড়া কিন্তু তুই যাবি না। সে তো ছোট মানুষ, সেও ওই ফুলটার জন্য কান্নাকাটি শুরু করে দেয়, কারণ এমনিতেও ওই গাছে 1 বছরে মাত্র একটা ফুল ফুটেছে। ওই বাড়িতে আরও ছোট ছোট বাচ্চারা আছে, তারা কিছুতেই ওই ফুলটা দেবে না। অবশেষে আমার ভাসুরের মেয়ের কান্নাকাটির কারণে তারা ফুলটি দিতে বাধ্য হয়। আমার ভাসুরের মেয়ে ফুলটি নিয়ে আমার কাছে আসার সাথে সাথেই আমি সেই ফুলটি ধরি, তার হাত থেকে নিয়ে নিই। এরপর একটা ভ্যান গাড়িতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মাঝপথে এসে দেখি আমার হাতের সেই হাসনাহেনা ফুলটি আমার হাতে নেই। সবাই বলছিল, ফুলটি তো তোমার হাতেই ছিল, কোথায় গেল? আমি যেন ফুলটি হারিয়ে একদম পাগল হয়ে গেছি। আমি শুধু বলছিলাম, আমার ফুল কোথায়? এরপর আমরা সবাই আমাদের বাড়িতে পৌঁছাই। আমি নদীতে গোসল করতে যাই। তখনই উপর থেকে ফুলটা আমার সামনে এসে পড়ে। আশেপাশে কোনো মানুষ ছিল না। ফুলটি এখানে আসলো কিভাবে? কে ফেললো? আমি আর তখন এত কিছু ভাবিনি। আমি ফুল পেয়ে গেছি, ভীষণ খুশি। আমি ফুলটি এনে ঘরে রাখি। ফুলটি আবারও হারিয়ে যায়। এরপরে আমি আর ফুলটি খুঁজে পাইনি, কিন্তু ফুলটি হারিয়ে গেলেও আমাদের ঘরে সুন্দর একটা গন্ধ আসছিল। আমি সহ সবাই সেই গন্ধটা পেয়েছিলাম। আমি সেই ফুলটিকে বারবার হারিয়ে ফেলি। সেই ফুলটি রাখতে পারলে আমাদের উপকার হতো। তারপর একদিন আমরা সবাই কথা বলছিলাম, তখন দাদা আমাকে জিজ্ঞেস করে, দেলোয়ারের কি খবর? ও কেমন আছে একটু বলতো? বলে রাখা ভালো, দেলোয়ার আমার বড় ছেলে, আর ও তখন বিদেশে থাকতো। তখন আমি বলি, দেলোয়ার খুবই কষ্টে আছে, কষ্ট করে কাজ করছে। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে আমি যা যা বলেছিলাম আমার বড় ছেলের বিষয়ে কয়েকদিন পর চিঠিতে আমি তাই জেনেছি। আমার সাথে যে জিনটি থাকতো, ও 6 মাসের রাস্তা, অর্থাৎ 6 মাস ভরে যতটুকু রাস্তা অতিক্রম করা যাবে তার মধ্যে কি কি হবে, হচ্ছে, এসব বলতে পারতো। আমার সাথে যে জিনটি আছে, এটা জানার আগে আমি ভীষণ অসুস্থ ছিলাম। পরবর্তীতে জানতে পারি আমার সাথে যে জিনটি আছে
সেই আমাকে অসুস্থ রাখত, যা জিনটি নিজেই বলেছে। এই জিনটি আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলতো। কোনো কোনো কারণে নামাজ বাদ দিলে আমি অসুস্থ হয়ে যেতাম। আমার সাথে যখন জিন হাজির হতো তখন সে শুধু বলতো, ফুল বাগানে থাকি আমি, ফুলের মালা গাঁথি। আমি যখন নামাজ পড়তাম তখন আমার সাথে 7 জন জিন নামাজ পড়তো। আল্লাহর অশেষ রহমতে আমার করা চিকিৎসায় অনেক রোগী সুস্থ হয়েছে, কিন্তু আমি তাদের চিকিৎসা করার বিনিময়ে কিছু চাইতাম না। শুধু বলে দিতাম রোগী সুস্থ হলে মসজিদে কিছু দিয়ে দিতে, কারণ আমার সাথে থাকা জিনেরা আমাকে বলে দিয়েছিল আমি যেন রোগীদের চিকিৎসা করার বিনিময়ে তাদের কাছ থেকে কিছু না নেই। আমার সাথে থাকা সেই 7 জন জিন ছিল 7 ভাই। তারা এখন 7 সমুদ্রের ওপারে থাকেন। শুরুতেই বলেছিলাম আমার বড় ভাবির সাথে একটা পিশাচ থাকতো, সেই কারণে তিনি ভীষণ অসুস্থ থাকতেন। তাকে আমি চিকিৎসা করে সুস্থ করেছি। আমার সাথে থাকা জিনটিকে ভোগ বা খাবার দিতে হতো দুধ আর কলা, আর আমার বড় ভাবির সাথে থাকা পিশাচকে ভোগ দিতে হতো মাছ পুড়িয়ে। আর তাদেরকে ভোগ দিতে হতো চৈত্র মাসে, যখন হিন্দুদের ঢাকের বাড়ি পড়ত। তাদের বলে দেয়া একটা নির্দিষ্ট স্থানে সেটি দিয়ে আসতে হতো। আমার বড় ভাবির সাথে থাকা পিশাচকে সময় মতো ভোগ না দিলে সে ভীষণ জ্বালাতন করত। ওইটার ছায়া সবসময় আমার আশেপাশে ঘুরত। এই বলে দাদু তার সাথে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন। আজও আমার দাদুর সাথে একটা জিন থাকে, এবং বলে রাখা ভালো, আমার দাদু যখন এই ঘটনাটি বলছিলেন তখন তার সাথে থাকা জিনটি আবারও হাজির হয়। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এই ঘটনাটি আর পাঠানো হবে না। পরবর্তীতে দাদুই আমাকে আশ্বস্ত করেন এবং বলেন ঘটনাটি শেয়ার করতে। ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন। এই বলেই আপনি আপনার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদের কাছে ভালো লেগেছে। আমি আসলে ঘটনাটি একটু বুঝতে আমার কষ্ট হয়েছে। আমার কাছে মনে হয়েছে যিনি ঘটনা বলছেন তিনি আমি ঠিক জানি না যে তার কাছে তিনি তার ভাবির ঘটনা বলছেন এবং তার নিজের ঘটনাও বলেছেন, এবং যিনি ঘটনা তার দাদির কাছ থেকে শুনেছেন তিনি আবার বর্ণনা করছেন। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে কিছুটা অপরিষ্কার থাকলেও ঘটনাটি আপনাদের খারাপ লাগেনি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আগে ভূত FM শুনতাম নিয়মিত, তারপর হঠাৎ অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়াতে খুব মন খারাপ হয়েছিল। তারপর একদিন ভাইয়া জানায় যে নতুন করে ভূত.com শুরু হয়েছে। অনেকদিন ভাবছিলাম ঘটনা পাঠাবো, একটা ইমেল পাঠিয়েছিলাম, কিন্তু কিছু ত্রুটির জন্য হয়তো ঘটনাটি আপনার কাছে পৌঁছায়নি। আজকে আবার একটি ইমেল পাঠাচ্ছি। আরও একটি কথা, আমার সুযোগ বা ইচ্ছা কোনোটাই নেই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার, কারণ আপনার কণ্ঠে শ্রোতারা যদি ঘটনাটি শুনতে পান সেটাতে উনি খুশি হবেন, এরকম কথাই বলেছেন তিনি। তারপরে লিখছেন, আমার নাম ফাহমিদা আহমেদ উর্মি। আমার বাসা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সরারচর ইউনিয়নের কামালপুর নামের গ্রামে। ঘটনায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার আম্মুর ছোট মামা অর্থাৎ আমার নানার কাছ থেকে শোনা। আমরা ওনাকে ছোট নানা ভাই বলে ডাকি। ওনার সাথে যতবারই আমাদের দেখা হয়েছে ততবারই নানা ভাই ওনার এবং ওনার পরিচিত মানুষদের সাথে ঘটে যাওয়া অতি প্রাকৃতিক ঘটনা আমাদের শোনাতেন। আমরাও খুব আগ্রহ নিয়ে শুনতাম সেই ঘটনাগুলো। আমরা সব খালাতো ভাই বোনেরা নানা ভাইয়ের চারপাশে বসে ভৌতিক ঘটনা শুনতাম, ভয়ও পেতাম খুব, তবুও শুনতাম। তেমনি একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি ছোট নানা ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ছোট নানা ভাই যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। তো আমার ছোট নানা ভাইয়ের বন্ধু রহিম ছদ্মনাম, তিনি বিয়ে করেন 2 গ্রাম পরে একটি গ্রামে। সদ্য বিয়ে করেছেন রহিম,
বউ গেছে বাবার বাসায় বেড়াতে, রহিমও দাওয়াত পেয়েছে শ্বশুর বাড়িতে। তো রহিম চিন্তা করে সে তার বন্ধু পলাশকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে। পলাশ নামটিও ছদ্ম। তখনকার সময় তো আর মোবাইল বা যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না, তাই রহিম নিজে গিয়েই পলাশকে জানিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সৌভাগ্যবশত রহিমের সাথে পলাশের বাজারেই দেখা হয়ে যায় এবং রহিম পলাশকে জানিয়ে দেয় তার সাথে তার শ্বশুর বাড়ি যেতে হবে। পলাশও রাজি হয়ে যায়। তো কথা হয় তারা মাগরিবের নামাজের পর রওনা দেবে। পলাশ যেন রহিমের বাসায় চলে আসে এবং রাতে ওইখানে থাকবে। যেই কথা সেই কাজ। রহিম মাগরিবের নামাজ শেষ করে এসে দেখে পলাশ রহিমের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো রহিম বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস, চল বাড়িতে চল। তখন পলাশ বলে, না থাক, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। তখন রহিম বলে, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তখন শীতকাল, তো রহিম গরম জামা কাপড় আর চাদর পরে আসে। তারপর তারা রওনা দেয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তখনকার সময় সন্ধ্যা হলেই চারপাশ একদম নীরব হয়ে যেত, কোথাও কোনো মানুষ নেই, রাস্তায় শুধু তারা দুইজন। তো তাদের নিজেদের মতো তারা হাঁটছিল। হঠাৎ রহিম খেয়াল করলো পলাশ রহিমের থেকে কিছুটা দূরত্ব বজিয়ে রেখে হাঁটছে। যতবারই রহিম তার হাঁটার গতি কমিয়ে দেয়, পলাশের কাছাকাছি যাবার চেষ্টা করে, ততবারই কোনো না কোনো অজুহাতে পলাশ একটু পিছিয়ে পড়ে। রহিম এসব গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবেই হাঁটতে থাকে। এইভাবে হাঁটতে হাঁটতে তারা অনেক দূর পর্যন্ত চলে আসে। তারপর যখন রহিম তার শরীরের চাদরটা ঠিক করার জন্য কাঁধে হাত দেয়, তখন সে পিচ্ছিল কিছু একটা অনুভব করে। মনে হয় কে যেন পেছন থেকে তার পিঠে থুতু দিয়েছে বা কিছু দিয়ে ভিজিয়ে দিয়েছে। তার পিঠে চাদর থাকায় সে সেটা অনুভব করতে পারেনি এতক্ষণ। তখন রহিমের পলাশের ওপর কিছুটা সন্দেহ হয়, কারণ এইসব অতি প্রাকৃতিক অভিজ্ঞতার কথা সে মুরব্বীদের কাছ থেকে আগেই শুনেছে। তারপর রহিম তার হাঁটার গতি কমিয়ে পলাশের বরাবর আসতেই আর চোখে পলাশের দিকে তাকায়। তখন সে দেখতে পায় সম্পূর্ণ অন্য চেহারার কেউ তার সাথে হাঁটছে এবং কিছুক্ষণ পর পর সে মুখে হাত দিয়ে দেখছে তার চেহারার কোনো পরিবর্তন ঘটছে কিনা। তখন এটা দেখার পর রহিমের আর বুঝতে বাকি রইল না যে খারাপ কিছুর খপ্পরে সে পড়েছে। তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কোনো বদজিন তার ক্ষতি করার উদ্দেশ্যে পিছু নিয়েছে। তখন রহিম চিন্তা করে সাথের ওই পলাশরূপী খারাপ জিনকে জানতে দেয়া যাবে না যে রহিম সব বুঝতে পেরেছে। তখন সে মনে মনে তার জানা সব সূরা কালাম পড়তে থাকে। সে খেয়াল করে সে তার শ্বশুর বাড়ির গ্রামের কাছে চলে এসেছে এবং সামনে কিছু দূরে মিটমিট করে আলো জ্বলছে। সে ৭-৫ না ভেবে দৌড় লাগায়, একটি বাড়ির উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সেই সাথে পেছন থেকে শুনতে পায় পলাশ রূপ ধারণকারী সেই জিনটি বলছে আজকে সে একটুর জন্যই বেঁচে গেছে। তারপর রহিমের চিৎকার শুনে ওই বাড়ির লোকেরা বেরিয়ে আসে। তাদেরকে রহিম তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। তারপর তারা রহিমকে গোসল করিয়ে রাতে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। তারপর তার শ্বশুর বাড়িতে খবর পাঠানো হয় এবং তার পরদিন সকালে তার শ্বশুর বাড়ির লোকেরা এসে রহিমকে সেইখান থেকে নিয়ে যায়। রহিম জ্বরে ভুগেছিল প্রায় সপ্তাহখানেক। তারপর তার বাড়ির লোকজন তাকে একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যায়। সব শুনে কবিরাজ তাকে পানি পড়াও একটা তাবিজ দেয় আর বলে, তুমি ওই দিন ভাগ্যের জোরে বেঁচে গেছো, না হয়তো ওইটা যে তোমাকে মেরে ফেলতো তোমার বন্ধুর রূপ ধারণকারী খারাপ জিনটা। তুমি যখন বাজারে দাঁড়িয়ে পলাশকে তোমার সাথে যাওয়ার কথা বলছিলে, তখন ওই জিনটা তোমাদের বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুনে ফেলে এবং তোমার বাড়িতে পলাশ রূপ ধারণ করে এসে তোমার সঙ্গে যায়। তখন তুমি অজুরত অবস্থায় থাকায় তোমার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু সে সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগ বুঝে তোমাকে হয়তো মেরেও ফেলতো, কিন্তু তখন তুমি বিভিন্ন দোয়া কালাম পড়ার কারণে তোমার ভাগ্য ভালো থাকায় বেঁচে গেছো। পরে জানা যায় পলাশের কোনো একটা জরুরি কাজ থাকায় ওই দিন রহিমের বাসায় যেতে তার ঘণ্টাখানেক দেরি হয়ে যায়। সে গিয়ে দেখে রহিম অনেকক্ষণ আগেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ঘটনাটি সত্য ঘটনা, যদি ভালো লাগে প্রচার করবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ভূত.com দীর্ঘজীবী হোক সেই প্রত্যাশা করেছেন। তারপরে তিনি তার ফোন নাম্বারও শেয়ার করেছেন, যেটি আমি উল্লেখ করছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ঘটনাটি যারা শুনছেন তাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এই লিঙ্কটি শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।